পরিদর্শনের আজকের এই আলোচনা সভা পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বারবার কারা নির্যাতিত নেতা নারায়ণগঞ্জ 3 আসনের মাটি ও মানুষের গর্ব নারায়ণগঞ্জ 3 আসনের মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় বড় ভাই অধ্যাপক মামুন মাহমুদ মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য। সেইভাবে আপনারা মাদক দ্রব্য ছিনতাইকারী চাঁদাবাজকে উৎখাত করবেন, সেই ওয়াদা পালন করবেন আপনারা। আমি এই ব্যাপারে যদি আপনাদের সহযোগিতা চান, আজকে আপনাদের যে প্রধান অতিথি উনি সম্পূর্ণরূপে সহযোগিতা আপনাদেরকে করবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করি, যদি এই মাদক দ্রব্য নির্মূলকরণের জন্য আপনারা ওয়াদা করেন, আমরা আপনাদের পাশে সবসময় আছি 10 নম্বর ওয়ার্ডের সাথে, আমার নিজে 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। আমি আমার বক্তব্য দিয়ে এই পর্যন্ত আমরা এই সমস্ত গোদ্দান গোদ্দান এখনো আমরা গোদ্দান নিয়ে এই গোদ্দানের মধ্যে হিন্দু মুসলমানের কোনো সম্প্রদায়ের যুদ্ধ বা কোনো হানাহানি কোনো মারামারি আমার প্রায় 65 বছর আমি দেখি নাই, কেউ দেখতেন কিনা আমি জানি না, আমি দেখি নাই। তাই আমি আমার সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশি বাঙালি, তাই আমরা সবাই মিলেমিশে থাকবো এবং উৎসবটাকে আমরা আনন্দমুখর করে তুলব। ধর্ম যার যার, উৎসব তার তার, কিন্তু আমাদের যে সংস্কৃতি আমরা বাঙালি, সেই হিসেবে কিন্তু আমরা উৎসব করি। তাই আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লেখক হোসেনের লেখক অক্লান্ত পরিশ্রম চলতেছে, তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। মাস্টার সাহেব স্যার পবিত্র ভাই, আচ্ছা পবিত্র ভাই ওই যে মন্দিরে সভাপতি হিসাবে আছে, আমি আগেই জানতাম বা জানি। আমি সবাইকে উৎসবমুখর পরিবেশটা আরো সুন্দর করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে তারা বেড়াতাম। ইভেন দেখেন আমার এই পাশে আর কি, আমার এই যে আপনাদের খানপুরে আজিগঞ্জে যে খানপুরে যে এখানে পূজা মণ্ডপ আছে, ওখানে আমার চলাচলটা ওইখানে ছিল ছোটকাল থেকে, অনেক বেশি ছিল এখানে। এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, গৌরাঙ্গ ভজন ছোটকাল থেকে আমরা। তো ওরা এই উৎসবের আগে আমাদেরকে ছাড়তোই না, মানে আমাদের আসতেই হইতো রাত্রেবেলা, আসতাম তারা একসাথে আমরা কাটাতাম। এই যে এই ভেদাভেদটা কখনোই আমরা মনে করি নাই, কিন্তু পরবর্তীতে একটা দুঃশাসন এসে এই ভেদাভেদটা তৈরি করেছে নিজের স্বার্থে। এই ফ্যাসিস্ট সরকার নিজে থাকার জন্য, নিজে এই শাসনতন্ত্রকে দখল করে রাখার জন্য মানুষে মানুষে ভেদাভেদ করে রেখেছে। তা আমরা আমাদের দল, আমরা এই ভেদাভেদটা চাই না, কখনো চাইনি, ভবিষ্যতে আর হবে না যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে এবং তার নেতৃবৃন্দরা যতদিন জীবিত থাকবে। এই ভেদাভেদটা আর ইনশাআল্লাহ হবে না, আমরা ভাই ভাইয়ের মতো থাকবো। আমাদের দল সবসময় স্লোগান দেয় যে ধর্ম যার যার, এই বাংলাদেশটা সবার, এই বাংলাদেশটা আমাদের সবার, আমরা মিলেমিশেই থাকবো। আমাদের সবার আনন্দে আমরা এসে উৎসাহ দিব। আজকে আমাদের যেমন জানেন এই তীব্র রৌদ্র যখন শুরু করেছেন উনি, তখন তীব্র রৌদ্র ছিল, এই সবগুলো পূজা মণ্ডপ এই কাদা, পরবর্তীতে বৃষ্টির মধ্যে ভিজে কাদার মধ্যে উনি প্রত্যেকটি মণ্ডপে গিয়েছেন। আমাদের আপনাদেরকে দিতে পারে, উনি এমনই একটি মানুষ, উনি ইতিমধ্যে সারা বাংলাদেশে অনেকেই দেখেন কয়টা নেতাকে, জেলা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টকে আমরা চিনি। আমরা অনেক সময় কোনো ডিস্ট্রিক্টে, আমার ব্যক্তিগতভাবে যদি কথা হয়, মামুন ভাইকে চিনি, এটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। এই যে মামুন সাহেবকে চিনে, যে তোমাদের যে অধ্যাপক সাহেব আছে কেমন আছে, বা ওনাদের যে জেলা যে প্রেসিডেন্ট কেমন আছে জিজ্ঞেস করে, তার মানে ওনাকে চিনে কিন্তু উনি এই মুসলমান না, উনি বিশাল সন্ত্রাসী বাহিনী নাই। ওই যে কে জানি বললো যে উনি কোনো মাদক ব্যবসায়ীকে পালে না, উনি কোনো চাঁদা
চাঁদাবাজকে পালে না, যে এই জন্য ওনাকে চিনে। ওনাকে চিনে নিট এন্ড ক্লিন ভদ্রলোক হিসাবে চিনে সারা বাংলাদেশ চিনে। তো এরকম একটা ভদ্রলোককে যদি আপনারা আপনাদের পাশে পাচ্ছেন এবং তাকে নির্বাচনে যদি আমরা করতে পারি, নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে। কারণ এটা কেউ ঈশ্বর বলেন, আমরা আল্লাহ বলি, কেউ খোদা বলে, এভাবে আমরা যদি আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে এই উৎসবকে পালন করি, আমাদের হৃদয়ের মাঝে যে পশুত্ব আছে, অন্যায় আছে, যেই খারাপ জিনিসগুলি আছে, এমনিতেই চলে যাবে। তো আমি এই কারণে বলবো, প্রতিটা উৎসব যেন আমরা আত্মার সাথে আত্মীয়তা করে পালন করি। আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান যিনি অধ্যাপক মামুন মাহমুদ, ওনার পরিচয় আমি আপনাদের কাছে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা সবাই এই বিকেল 3টা থেকে, আজকে শুধু 3টা না, গত কয়েকবার যাব বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। সেই চেষ্টা রোধ করার জন্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে সার্বক্ষণিক সজাগ রাখার জন্য উনি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুসারে আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, আমি দেখেছি রাত 12টার পরে উনি ফোন করে পূজা মণ্ডপের বিষয়ে খোঁজখবর রেখেছেন এবং ভবিষ্যৎ বা সামনের প্রতিটা মুহূর্ত নিয়ে উনি চিন্তা করেছেন। তো সেই হিসাবে আজকে অষ্টমীর দিন, আগামীকাল নবমী, তারপরে দশমী, পূজা বিসর্জন না দেওয়া পর্যন্ত, দুর্গা বিসর্জন না দেওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা নেতাকর্মী আমাদের এই ভাইদের সাথে, হিন্দু ভাই আমরা বলি, মুসলমান ভাই বলি, আমি বলি মানুষ। কি কারণে মানুষ? আমার ধর্ম বলে এই পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করে সমস্ত আত্মা একসাথে সৃষ্টি করেছেন। আমরা যখন পৃথিবীতে আসি তখন কেউ হিন্দু এবং মুসলমান হয়ে আসি না, আমরা কর্মে এবং ধর্মে আমরা পরবর্তীতে পরিণত হই। অতএব মানুষ হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানো। তাই পূজা দশমী পর্যন্ত, দুর্গা বিসর্জন পর্যন্ত আমরা প্রতিটা মুহূর্ত সজাগ থেকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আমি আমার ভাইয়ের আনন্দকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাব, সেই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ। আমরা মানুষের পৃথিবীতে আসে, যখন লোক চক্ষুর অন্তরাল নয়, যখন বাবা মা সেবায় সেবিত হয়ে বড় হই, যখন আমাদের ধর্মগুণ আমরা জানতে পারি, কেউ হয়তো মুসলমান ধর্মে হয়, কেউ হয়তো হিন্দু ধর্ম হয়। এর আগে কেউ কিন্তু বলতে পারে না যে আমি মুসলমান, আমি হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি। আমরা সবাই মানুষ হিসেবে পৃথিবীতে আসি, এর চেয়ে বড় পরিচয় আমাদের কেউ না। আর আজকে যার জন্য আমরা এখানে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি, উনি হলেন আমাদের মামুন ভাই। উনি আরো পথ দেখান, পথ শিক্ষা দেন, সে শিক্ষা আমরা শিক্ষিত হবো। কিছু শিক্ষিত লোক আছেন শিক্ষা দিয়ে মানুষকে সন্ত্রাস বানায়, কিছু শিক্ষক আছে তিনি শিক্ষা দিয়ে মানুষকে শিক্ষক তৈরি করে, সন্তানের দুরবস্থা দূর করে। সেই মাঝের মানুষ একজন, তিনি হলো মামুন ভাই। আমরা সবাই মামুন ভাইয়ের অনুপ্রেরণা করবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, ভগবানের কাছে প্রার্থনা করবো উনি জন্য নবী সন্তান, এবং ওনার জন্য আমরা যথেষ্টভাবে কাজ করবো, সকলেই ঐক্যবদ্ধভাবে। এটার জন্য এতটুকু বলার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আমি ধন্যবাদ সবাইকে, আমার নমস্কার। দেশ সবার, এই যে কথাগুলো, এই অল্প কয়েকটা শব্দের মধ্যে এই কথাগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলেই এই যে দুর্গা যে বার্তা নিয়ে এসেছে, সেই বার্তা আমরা প্রকৃত অর্থ কিন্তু এই কথার মধ্যেই খুঁজে পাব। এই যে অসুরীয় শক্তিকে বধ করে সমাজে শান্তি স্থাপনের যে বার্তা, সেই বার্তা কিন্তু তারেক রহমান সাহেবের ওই 2 লাইনের শব্দের মধ্যেই কিন্তু রয়েছে। অসুর আসলে কারা? অসুর একটি, এখানে যে প্রতীক দেখানো হয়েছে অসুরের, অসুর তো আমাদের মধ্যেই লুকিয়ে থাকে। এখানে এসে আমি জেনেছি তা নয়, এখানে আসার আগে থেকেই আমি জানি এই জেলেপাড়া একটু দরিদ্র এলাকায় বলা যায়। এখানকার মানুষ বেশিরভাগই, এই যে 100 মিটার সামনে হলো শীতলক্ষা নদী, এই শীতলক্ষা নদীতে তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত।
সেই শীতলক্ষা এখন পরিবেশের প্রভাবে, কুপ্রভাবে সেই শীতলক্ষা এখন প্রায় ধ্বংসপ্রায়। সেই শীতলক্ষায় এখন মাছ পাওয়া যায় না। কাজেই এখানকার জেলে পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু তাদের সেই আদি পেশায় তারা কিন্তু টিকে থাকতে পারছেন না। তাদের অন্য পেশায় যাওয়াও এই বয়সে হয়তো অনেকের সম্ভব হচ্ছে না। কাজেই তাদের কিন্তু এই লড়াই সংগ্রাম করতে হচ্ছে, জীবন সংগ্রাম করতে হচ্ছে। তারা এক পেশা থেকে কিভাবে বংশ পরম্পরায় তারা এই জেলেরা মাছ ধরত নদীতে, সেই নদীকে আমাদের শিল্প কারখানা যারা করছেন, শিল্প কারখানা করবেন, শিল্প কারখানা দেশের সমৃদ্ধির জন্য, কর্মসংস্থানের জন্য প্রয়োজন, কিন্তু শিল্প কারখানার নামে আপনারা নদী ধ্বংস করে ফেলবেন, সেটা হতে দেয়া যায় না। সুতরাং এই নদী বাঁচাতে হবে, জেলে পল্লীকে বাঁচাতে হবে, জেলে পাড়াকে বাঁচাতে হবে এবং এই পেশার মানুষদেরকে বাঁচাতে হবে। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ পরিচালনার দায়িত্ব পায়, জনসাধারণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তাহলে অবশ্যই আমরা তারেক রহমান ঘোষিত 31 দফার ভিত্তিতে আমরা এমন একটি জাতিসত্তা গঠন করব। সে 31 দফার 2য় দফাতেই যে কথাটি বলা আছে যে আমরা একটি রেইনবো নেশন। রেইনবো নেশন বলতে বুঝিয়েছেন উনি যে একটা রং ধনুতে যেমন 7টি রং থাকে, 7টি রং থাকার কারণেই ওই রং ধনুটা কিন্তু আকর্ষণীয় হয়, সুন্দর হয় এবং আমাদের কাছে দেখতে অনেক মনোমুগ্ধকর হয়। ঠিক তেমনি একটা জাতি শুধুমাত্র একটা ধর্মের মানুষ দিয়ে কিংবা একটা গোষ্ঠীর মানুষ দিয়ে কিংবা একটি বর্ণের মানুষ দিয়ে একটি জাতি গড়ে উঠতে পারে না। একটা জাতি গড়ে উঠতে হলে নানান ধর্ম, নানান বর্ণ, নানান শ্রেণী, নানান পেশা, নানান, এখানে বাংলাদেশ আরো বেশি একটা বৈচিত্র্যময় ভূখণ্ড, বৈচিত্র্যময়, এখানে নানান বৈচিত্র্য রয়েছে। এখানে যেমন পাহাড় রয়েছে, এখানে সমতল রয়েছে, এখানে সমুদ্র রয়েছে, এখানে অজস্র নদী নালা রয়েছে, বন রয়েছে। বাংলাদেশ কিন্তু একটা ব্যাপক বৈচিত্র্যের লীলাভূমি। সুতরাং এখানে মানুষে অনেক বৈচিত্র্য রয়েছে। এই ছোট্ট একটি দেশে অনেক ভাষাভাষী মানুষ কিন্তু এই দেশে বসবাস করে, পাহাড়ে বসবাস করে, যাদের কাছে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই, কোনো মেডিকেল সেবা পৌঁছায় নাই, কিন্তু তারা এখনো 1000 বছর ধরে সেই পাহাড়ে বসবাস করছে। এরকম একটি জাতিপুঞ্জ নিয়ে কিন্তু আমরা গঠিত। সুতরাং আমাদের এই 1000 বছরের কৃষ্টি কালচারকে কেউ উস্কানি দিয়ে ধ্বংস করবে কিংবা ছেদ ঘটাবে অথবা বৈষম্য তৈরি করবে আমাদের মধ্যে, সেটা আমরা হতে দিব না। আমরা এভাবেই বড় হয়েছি। এই যে অনেকেই বলেছেন ছোটবেলার গল্প যে আমরা একসঙ্গে বড় হয়েছি, এই গল্প করেই আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই গল্প আমাদেরকে শুনিয়েছে। আবার আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা কিন্তু এই গল্পই শোনাতে চাই যে হিন্দু মুসলমান সব ভাই বোন মিলেমিশে আমরা একসঙ্গে বড় হব, একসঙ্গে বাস করব, একসঙ্গে কাজ করব এবং একসঙ্গে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা পালন করব। এইভাবেই কিন্তু এই জাতি, এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ টিকে আছে।